রেজাল্ট যদি ভালো হয় এবং সামনের দিন তো ভয়ঙ্কর। আজকে আমি কেন, অনেকেই দল ছেড়েছে, অনেকেই দল ছাড়বে। আমি এই মধ্য উত্তরের ভূমিপুত্র। উনি 136 দিন জেলে ছিলেন, নিশ্চয়ই স্বাধীনতা সংগ্রাম করে নয়। অনুব্রত মণ্ডল যখন চরম চরম দরম দরম বলতো, গুরুবাতাসা, নকুলদানা, দুজন লোক প্রোটেস্ট করেছিল। আমি মধ্য কলকাতা, উত্তর কলকাতার বলে, আমি দক্ষিণ কলকাতার বলে এটা হয়তো আমার সঙ্গে হতো না। আমার জন্য তুমি পাশে দাঁড়াবে না, আমি তোমার জন্য প্রাণ দেবো, এটা তো হয় না। চিরকৃতজ্ঞ বিজেপির কাছে আমার এই সম্মানটা আমাকে দেওয়ার জন্য। নমস্কার, আমরা আজ যার সঙ্গে কথা বলবো তিনি এই ভোটের আগে গোটা পশ্চিমবঙ্গের যে রাজনীতি তাতে আলোড়ন ফেলে দিয়েছেন। শুধু রাগ আর অভিমান করে তৃণমূল ছেড়েছেন এবং বিজেপিতে যোগ দিয়েছেন। আর যে আসনে প্রার্থী হয়েছেন সেই আসনটার দিকে বিজেপি চাতক পাখির মতন বহুদিন ধরে তাকিয়ে আছে। তাপসদা, আপনাকে দাও বলে স্বাগত। আমি একটু হালকা জিনিস দিয়ে শুরু করতে চাই। যে হিন্দিতে একটা চটুল গান আছে, আপনি হয়তো জানবেন না, নতুন প্রজন্ম জানে, সেটা হচ্ছে তুমনে মারি এন্ট্রি আর দিল মে বাজি ঘন্টি। এই যে আপনি বিজেপিতে এন্ট্রি নিয়েছেন এবং বিজেপির মধ্যে কিন্তু একটা ঘন্টি বাজছে, কারণ কলকাতায় এখনো পর্যন্ত সেভাবে বিজেপি ঢুকতে পারেনি। তো এইটা কি আপনি কি কনফিডেন্ট যে আপনার এই যে আপনার নাকি একটা চাপ অনুভব করছেন? আপনি কোনো চাপ নেই। চাপ আবার কিসে? এতদিন ধরে রাজনীতি করছি, অ্যাট দ্য ফ্যাগ এন্ড অফ মাই পলিটিক্যাল লাইফ। চাপ আবার কিসে? চাপ কিসে নেই। আর তুমি যে রাগ বা অভিমানের কথা বললে, হ্যাঁ, রাগ তো হয় কেন, অভিমান হয় কেন? প্রচুর জিনিস দেখছি যেগুলো প্রতিবাদ করে এসেছি, সেই জিনিসগুলোই যদি ঘটে 13 বছরের এই ক্ষমতায়, যেগুলোর বিরুদ্ধে স্লোগান দেওয়া, যেগুলোর বিরুদ্ধে আন্দোলন করা, যেগুলোর বিরুদ্ধে সিপিএম এর বিরুদ্ধে বলা, সেই বামফ্রন্টের বিরুদ্ধে বলা, সেইগুলোই যদি ঘটে আর সেগুলোর যদি প্রতিকার না হয়, বলা সত্ত্বেও, জানানো সত্ত্বেও চতুর্দিকে, এটা আমার কথা নয়। এটা তৃণমূলকে একটা সময় তো সকলেই সাপোর্ট করেছিল, মমতা ব্যানার্জির পেছনে তো সকলে দাঁড়িয়েছিল। তো আজকে এমন হলো কেন? যদি এমনটা হওয়ার কথা ছিল না। আজকে আমি কেন, অনেকেই দল ছেড়েছে, অনেকেই দল ছাড়বে কেন? রাগটা সেই কারণে। অভিমানটা যখন আমাদের মতন সিনিয়র পলিটিক্যাল এলিমেন্ট, তারা যখন কোনো কথা বলে, তাদের যখন গুরুত্ব দেওয়া হয় না, তাদের যখন সেই কথা শোনা হয় না, উপেক্ষিত হয়, তখন সেটা তো স্বাভাবিক কারণে। রাগ অভিমান তো বেশি দিন থাকা যায় না। আমি বহুদিন আগে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি দল করব না, রাজনীতি ছেড়ে দেবো। নতুন নয়, অনেকেই জানে, তুমিও হয়তো সেটা জানো, কারণ সাংবাদিক মহলেও বহু আমার অ্যাসেম্বলির ঘরে আড্ডা হতো, তাদেরও আমি বলে দিতাম, দলেরও অনেককে বলে দিয়েছিলাম, এবং আমি আমার কনস্টিটিউয়েন্সিতে বলে দিয়েছিলাম, বহু ইন্টারভিউতেও বলে দিয়েছিলাম, এবং পাবলিক মিটিংয়েও বলে দিয়েছিলাম যে আমি আর রাজনীতি করব না, দল ছাড়বো এবং রাজনীতি করব না। কিন্তু আপনি এই যে বলছেন এত কনফিডেন্স যে উত্তর কলকাতা আপনি বিজেপির এক্সপেকটেশন রাখতে পারবেন, আজকে সকালবেলাতেই আমরা দেখলাম যে বেলেঘাটায় যে একটা ধুন্ধুমার ঘটে গেল, এবং উত্তর কলকাতা মানে নর্থ ক্যালকাটা ভোটের জন্য নটোরিয়াস। আমরা অনেকদিন ধরে দেখছি যে ভোট মানে একটা অশান্তি। তার মানে কি ভোটের দিন এই নর্থ ক্যালকাটা কি আমরা একটা বড় সংঘাতের জায়গা দেখতে পাবো? গণতন্ত্রের কথা যারা মুখে বলে, গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠিত করা হবে, পুনরুজ্জীবনের কথা বলে যারা ক্ষমতায় এসেছে, নো আই কার্ড নো ভোটের স্লোগান কেন দিয়েছিলেন আজকের মাননীয় মুখ্যমন্ত্রী? তাহলে বাংলার প্রশাসনের একটা দায়িত্ব থেকে যায়, পুলিশের একটা দায়িত্ব থেকে যায়, কলকাতা পুলিশের একটা দায়িত্ব থেকে যায়। তাদের দায়বদ্ধতা আছে কিনা সেটাই প্রমাণিত হবে। তারপরে ইসি যে কথাগুলো বলছে, বা ডিপ্লয়মেন্ট অফ সেন্ট্রাল ফোর্সেস, 7 ফেজ ইলেকশন কেন? সেটা তার এমনি নয়। 7 ফেজের ইলেকশন কেন হবে? 1 ফেজেই হবে। সুতরাং এই জায়গাটায় নিয়ে এসে দাঁড় করিয়েছে তৃণমূল। 7 ফেজে ইলেকশন, সেন্ট্রাল ফোর্স, কোনো দরকার ছিল না। মানুষ, গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব ইলেকশন, যাবে, পছন্দের প্রার্থী বা দলকে তাদের ভোট দেবে। এই যে তুমি বললে আজকে এই অশান্তি জনগণ, কেন? এত জনপ্রিয় সরকার, জনপ্রিয় নেত্রী, তারপরে জাতীয় পর্যায়ের একজন নেতা এখানে প্রার্থী কলকাতা উত্তরে, কেন অশান্তি হচ্ছে? শুধুমাত্র 85+ ভোটারদের ভোট নিতে গেছে 2টো ভোটের জন্য। 21 তারিখে এই কাণ্ড, এবং যেদিন থেকে আমি প্রচার শুরু করেছি সেদিন থেকেই প্রায় এই ধরনের। কেন? তো এর মধ্যেই তো আমার এই কেন প্রশ্নের মধ্যেই তো সমস্ত উত্তর লুকিয়ে রয়েছে, বা তুমিও, তোমার কাছেও রয়েছে।
সুতরাং তার জন্যই তো ওরা এগুলো করছে, নাহলে তো এগুলো করার কথা ছিল না। কিন্তু এই ধরুন আজকে বেলেঘাটার ঘটনাটা আমি হয়তো বিক্ষিপ্তভাবেই ধরছি, এটা বিক্ষিপ্ত ঘটনা, তার কারণ হচ্ছে ওভারঅল একটা পারসেপশন হচ্ছে যে এইখানে তৃণমূলের অনেক এমএলএ, কাউন্সিলর, নেতা, তারা আপনার সাথে তলায় তলায় যোগাযোগ রাখছেন এবং আপনার সাথে তারা টাচে আছে, এবং এটা নিয়ে এটা তো চর্চা চলছে, খবরের কাগজে লেখা একটা চর্চা হতে পারে, এটা তো মানে কতটা ঠিক সত্যি না, না সত্যি নাও হতে পারে। তো কারণ কথা হচ্ছে ভোটটা যে যার দেবে। এখন কথা হলো যে এটি অত্যন্ত অপ্রিয়, এটা সকলেই জানে, তাই তো তাকে সরিয়ে আমাকে প্রেসিডেন্ট করা হয়েছিল, খুবই অপ্রিয়। উনি কোনো দলের কাজ কোনোদিনই করেননি, সংগঠনের কাজ কোনোদিনই করেননি, মানুষের পাশে দাঁড়ান না, কর্মীদের পাশে দাঁড়ান না, এমপিরারের টাকা খরচ করতে পারেন না 10 বছর, এবং পারফরমেন্সও ভেরি ব্যাড ইন পার্লামেন্ট। তারপরে 5 বছরে কলকাতা উত্তরের একটা কথাও তিনি উচ্চারণ করেননি, একটা প্রশ্নও তিনি করেননি কলকাতা উত্তরের মানুষের জন্য। তো সুতরাং অল দিস আর দেয়ার। তো সুতরাং আমার জন্য তুমি পাশে দাঁড়াবেন, আমি তোমার জন্য প্রাণ দেবো, এটা তো হয় না। মানে আপনি বলছেন যে এইখানে যে তৃণমূলের অনেকে কাউন্সিলর, বিধায়ক, তারা কি শুধুমাত্র তিনি অপ্রিয়, তাদের কাছেও কি শুধু অপ্রিয়? কার কাছে অপ্রিয় নয় সেটা তুমি একবার সার্ভে করে দেখো না, কার কাছে প্রিয় কিন্তু কার কাছে অপ্রিয় নয়। কিন্তু আপনার সুদীপের বিরুদ্ধে এত রাগ কেন? মানে আপনার মতো কেউ এত সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোকাল কাউকে আমি দেখি না, সেটা আমার মতন ভোকাল কেউ নয়, তাই সেটা তাদের অন্য কোনো চিন্তা ভাবনা থাকতে পারে, আমার চিন্তা ভাবনার সঙ্গে সকলের মিলবে এমন তো কোনো কথা নেই। কিন্তু এটা তো আমি জানি, আমি এই মধ্য উত্তরের ভূমিপুত্র, ঠিক, আমি এখান থেকেই রাজনীতিতে আমার উত্থান, ঠিক, এখানেই ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, এখানেই একাধিকবার কাউন্সিলর, একাধিকবার এমএলএ, এবং এখানেও তো আমি সিঙ্গেল ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলাম 5 বছর, 5.5 বছর প্রেসিডেন্ট ছিলাম। আমি জানি না এগুলো কিছু। যাই হোক, তার কাজ হলো নিজে একটু সুখী মানুষ আর কি, নিজেরটা নিজের স্ত্রীরটা হয়ে গেলেই বাস, আর কার হলো কার না হলো তার কোনো দেখেনি। তারপরে বিষয়টা হলো যে উনি 136 দিন জেলে ছিলেন, নিশ্চয়ই স্বাধীনতা সংগ্রাম করে নয়, উনি বেলে রয়েছেন। অনেকে নিন্দুকেরা বলে ওই জন্যে উনি কোনো পার্লামেন্টে সেরকম পারফর্ম করতেন না বা প্রশ্ন করতেন না যদি ওনার কোনো অসুবিধা হয় সেই জন্য। এবং এটা তো নতুন নয়, আমি খুচরোগুলো যদি বাদও দিই, রোজভ্যালি যদি বাদও দিই, 73 সালে ঘুষি কেলেঙ্কারির নায়ক ছিলেন তিনি। তাহলে এটা 50 বছরের একটা দুর্নীতিগ্রস্ত জীবন, আপাদমস্তক একটা দুটো প্রশ্ন আছে। আপনি যে ভুসির কথা বললেন, এই ভুসির ব্যাপারটা কি? ভুসি হচ্ছে হুইট ব্র্যান্ড, ভুসি হচ্ছে অনেক চারা ঘোটালা, সেই কেলেঙ্কারি, সেটা কংগ্রেস আমলে সবচেয়ে বড় ঘোটালা বা সবচেয়ে বড় স্ক্যাম, সবচেয়ে বড় দুর্নীতি, নোন টু এভরিওয়ান। সেই সময় তোমরা তখন অনেক ছোট, এটা সেই 73-এর ব্যাপার, তো সুতরাং তোমাদের তখন না ঠিকই, মানে কিন্তু মানে তখন কি হয়েছিল? এই ভুসি পারমিট অনেক বেশি অর্থের বিনিময়ে ব্যবসায়ীদের কাছে, বড় লোকদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছিল। আবার তার জন্য তো অনেক বড় ঘটনা ঘটে, অনেক কিছু হয়েছিল। আপনি এই যে আমি জানি, মানে আমি তখন রাজনীতিতে ছিলাম বলে জানি। আপনি এই যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে কখনো ভুসি বলছেন, কখনো রোজ ভ্যালি বলছেন, আপনি সাবস্ট্যান্সিয়েট করতে পারবেন? কালকে যদি মানহানির মামলা করে দেয়, করুন না, আমার বিরুদ্ধে কেন? ওর তো উচিত ছিল 136 দিন যে ওকে সিবিআই জেলে রেখেছিল, তার জন্য তো মামলা করা উচিত ছিল হাইকোর্টে, যে আমাকে কেন ডিটেন করা হয়েছিল বা আমাকে কেন কাস্টডিতে নেওয়া হয়েছিল 136 দিন, তাই না? তো আপনি এত ভোকাল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আমি এই ব্যাপারে না, অনেক ব্যাপারেই ভোকাল, আমি দলের অনেক ব্যাপারে ভোকাল ছিলাম, আমি এই ব্যাপারে তো বটেই। তো তার কারণ হচ্ছে যে উনি যা যা মানে করেন বা করেছেন, যাকে আমি আর সেগুলো নিয়ে করতে চাই না। এখন তো আমি প্রার্থী বিজেপি, তো সুতরাং উনি প্রতিপক্ষ দেখতেই পাচ্ছেন না, তাহলে এইগুলো করাচ্ছেন কেন? এগুলো হচ্ছে কেন? কিন্তু আমরা আপনার এই প্রতিপক্ষকেই দেখেছি যে তাকে প্রধানমন্ত্রী ছিটকা পড়ে দিয়েছেন কোর্ট বানানোর জন্য। এখন আদেগলার মতন যদি মোদিজির সামনে গিয়ে তার সুন্দর জহর কোটটা দেখে যদি তিনি ভালো বলেন, আচ্ছা মোদিজি কি করবেন? এর উদার মনা বড় মাপের লোক, ভারতবর্ষের প্রাইম মিনিস্টার, তিনি যেগুলো ছিটকাপড় পাঠিয়ে দিয়েছিলেন।
আমি তাপসদা জানি আপনার এই যে পুরো জার্নিটাতে গত 1 বছরের আমি অনেক তথ্যই প্রিভিলেজ, আপনি আমাদের সাথে অনেক কথা বলেছেন, এবং এটাও জানি যে 2023 সালের 19শে জুলাই মানে 21শে জুলাইয়ের মিটিংয়ের 2 দিন আগে আপনি বিধাননগরের সেন্ট্রাল পার্কের মাঠে বসে অভিষেককে বলেছিলেন যে আগের দিন রাতে 20 তারিখে ডিনারে, এবং সেখানে বহু এমপি রাজ্যসভা লোকসভা ছিল, ইম্পর্টেন্ট এমএলএদেরও ডেকেছিল, আমাকে ডেকেছিল, আমি গেছিলাম, মন্ত্রীরা ছিল, প্রায় 45-50 জনের একটা ডিনার পার্টি দিয়েছিল ঠিক আগের দিন রাত্রে। ঠিক, তো সেখানে আপনি বলে দিয়েছিলেন যে আর যাই করি না কেন আমি সুদীপের হয়ে প্রচার করতে পারবো না, আমি ভোট দেবো না। গতবার তো আমি প্রচার করিনি, ইলেকশন করিনি 19-এ, এবার বলেছিলাম যে এবার আমি ওকে ভোট দেবো না, এবং আমি ওকে আমার হাত দিয়ে ওকে ভোট দিতে পারবো না বলে দিয়েছিলাম, আমি ভোট দেবো না, আমি আমার নিজের কনস্টিটিউয়েন্সিতে বা নর্থ 24 পরগনায় বা দমদম ব্যারাকপুরে থাকবো। তো আমি যতদূর জানি সে কথা শুনে অভিষেক কিছু বলেননি, এবং একটা তৃণমূলের মধ্যে কেউ কিছু বলেনি, এবং অভিষেকের কথা বলে তার আরো তো অনেকেই ছিল, কেউই কিছু বলেনি। এবং আমি যতদূর জানি বা দেখেছি যে অ্যাপারেন্টলি আমাদের কাছে যেটা অ্যাপিয়ার করেছে সেটা হচ্ছে আপনি একটা অভিষেকের কনফিডেন্স এনজয় করতে, যে যখন আমরা দেখেছি একটু অভিষেক আরো ছাড়ো বলে আপাতত মনে হচ্ছে আপাতত নজরে, তখন আপনাদের ডেকে এই যে ডিম পোস্ত খাওয়া, ভাত ডাল খাইয়ে আড্ডা মারা, এটা একবার নয়, এটা নিশ্চিতভাবে দলের ভালোর জন্য একাধিকবার আমি ওর সঙ্গে কথা বলেছিলাম, এবং যা বলার বলেছিলাম, করেছিলাম, দলের স্বার্থে, আমাদের সকলের স্বার্থে। যাই হোক, হয়তো আমার কথার নিশ্চিতভাবে হয়তো গুরুত্ব দিয়ে থাকতে পারে, কিন্তু বিষয়টা হলো যে ওরই তো পেছনে সমস্ত লেগে গেছে, এবং ওর বিরুদ্ধে যে একটা গোষ্ঠী, তারই তো নেতৃত্ব দেয় সুদীপ ব্যানার্জি। এখন সুদীপ ব্যানার্জি যেটা বলছে সেটাই তো এখানে ঘটছে, তাহলে পরে আমি প্রাণপাত করবো দলের জন্য, তারপরে একদিকে এই সমস্ত মানে এই ঘোটালা, এই দুর্নীতি, এই শাকশাহজাহান, সন্দেশখালী, এই গার্ডেনডি, সে সমস্ত চলছে, অনেক নানাবিধ জিনিসপত্র, মানে একই হচ্ছে, মানে অর্থনৈতিক ব্যাপার, সমস্ত আর্থিক দুর্নীতির মধ্যে, তারপরে তোমার এইরকম ভালো কর্মীদের প্রতি, তাদের প্রতি এরকম অবিচার, এই সমস্ত কিছু মানুষ, সুদীপ ব্যানার্জির মতন কিছু মানুষ, তারা তাদেরকে সাইডলাইন করবে। তো সুতরাং সেই দল করার থেকে না করা ভালো। আমি বুঝতে পারছি না যে দুটো জিনিস, একটা হচ্ছে যে এইটা আপনি এখন বলছেন, এবং তখনও আপনি ভেতরে বলতেন, আমি শুনেওছি, আপনি আমার সাথে কথা বলেছেন, কিন্তু তখন কি পার্টির মধ্যে ইকুয়ালি ভোকাল ছিলেন? যেমন এই যে সন্দেশখালী নিয়ে বলছেন, দুর্নীতি নিয়ে বলছেন, 100 বার আমি যে ভোকাল ছিলাম কত, আমি তো ভুলে গেছিলাম। শোনো, অনুব্রত মণ্ডল যখন চরম দরম বলতো, গুরুবাতাসা, নকুলদানা, 2 জন লোক প্রোটেস্ট করেছিল এয়ারে, একজন পার্থ চ্যাটার্জি, একজন তাপস রায়, একবার নয় 2বার। সারদার পর দলকে সতর্ক করার জন্য একটা কোর কমিটির মিটিংয়ে, আমি জানি না, ভুলে গেছিলাম, সেই ডেটটাও আমাকে মনে করিয়ে দিল একটি নামকরা চ্যানেলে বক্তব্য রাখতে গিয়ে ডক্টর উপেন বিশ্বাস, তৃণমূলের মন্ত্রী ছিলেন, এমএলএ ছিলেন, তিনি বললেন এরকম একবার নয় 3বার বললেন, একমাত্র তাপস রায়, একমাত্র তাপস রায়, একমাত্র তাপস রায়। আমার কাছে আছে, সেটা তোমার কাছে পাঠিয়ে দেবো, আমার কাছে সে পাঠিয়েছিলাম, আমায় দিয়েছে, যে সেই সারদার পরে দলকে সতর্ক করেছিল যে দল যেন এই সমস্ত ব্যাপার ট্যাপার থেকে একটু সতর্ক থাকে। পারিনি করতে, উপেনদা আমাকে মনে করিয়ে দিল, এবং সেদিকে যুক্তি তর্কে দাঁড়িয়ে বলল, আমার কাছে রয়েছে, আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি এক্ষুনি, তুমি বোধহয় জানো, হয়তো শুনে থাকবে। তাহলে আমি করিনি বলছো কেন? তুমি একটা খুব ইম্পর্টেন্ট নামজাদা সাংবাদিক, এবং আমি মনে করি এটা তোমার প্রসপেক্ট ভেরি ব্রাইট। আমি বলছি যে তার মানে আপনি এত ইন্টিগ্রিটি নিয়ে পার্টি করেছেন, কিন্তু আমরা দেখেছি, যেমন আমরা যেমন দিল্লিতে দেখেছি যে প্রণববাবু এত পরিশ্রম করে পার্টি করতেন, কিন্তু কোথাও যেন একটা সোনিয়া গান্ধীর সাথে আস্থার সম্পর্কে ঘাটতি ছিল। এটা উত্তর বলে, ঠিক আছে, আপনার সাথে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আস্থা, ওই আমি মধ্য কলকাতা, উত্তর কলকাতার বলে, আমি দক্ষিণ কলকাতার বলে, এটা হয়তো আমার সঙ্গে হতো না। মানে আপনার থেকে এই যে অরূপ বিশ্বাসরাও জুনিয়র অনেক, আপনার সাথে আপনি যখন কে না এই মন্ত্রিসভায় রয়েছে, আমার সহকর্মী হিসাবে, আমার প্রেসিডেন্টশিপে, ছাত্র পরিষদে বা যুব কংগ্রেসে বা অন্যান্য বিভিন্ন সময় আমার সঙ্গে কাজ করেন, এই মন্ত্রিসভায় রয়েছে, আমার থেকে বয়সে ছোট বা আমার ঠিক আমি ওটা বলবো না, আমার প্রেসিডেন্টশিপে
কাজ করেনি তো 28 জন মতন রয়েছে, একজন দুজনের নাম কেন বলছো? না তাহলে কেন আপনারটা কিছু হলো না বলে আপনার মনে হয়? আমি বললাম তো যে আমি উত্তর কলকাতা বলে আমার মনে হচ্ছে যে আমি উত্তর কলকাতা বলেই কিছু হলো না। তার কারণ তুমি দেখো যে উত্তর কলকাতার একবারের জন্য মেয়র দেয়নি, 3বার মেয়র পেয়েছে। একবারের জন্য চেয়ারম্যান দেয়নি, 3বার চেয়ারম্যান পেয়েছে। প্রায় যদি তুমি খুঁজে দেখো গোনো 1 ডজনের মতন মন্ত্রী আছে। এখানে কিন্তু সাধন পাণ্ডে মারা যাওয়ার পরও মন্ত্রী ওখানে কাউকে করেননি, এবং শশী একমাত্র মন্ত্রী। এখানে তো 4টে 5টা 6টা হতেই পারতো। তার মানে আপনি বলতে চাইছেন যে উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতার মধ্যে একখানা দুরানি সুরানি আছে? 100 বার আছি, সবাই জানে এটা, সবাই বলেও, আলোচনা আছে দলের মধ্যে কত বছর থেকে। দক্ষিণ কলকাতায় মাননীয়া তৃণমূল নেত্রী যে দৃষ্টিতে দেখেন, উত্তর কলকাতায় সেই দৃষ্টিতে দেখেন নাকি? মানে আপনি হচ্ছেন যে অতীন দাদের মোটামুটি একটু উস্কানি দিতে চাইছেন যে এইসব কথা বলে? আমি কাউকে, যে আমার মনে হচ্ছে যেন সব ওরা যেন সব বাচ্চা ছেলে, আমুল ফেড বয়, আর আমি যেন তাকে, ওরা কিছু জানে না নাকি? না, ওরা কিছু বোঝে না। পলিটিক্সটা যারা করে বা যারা করছে উত্তর কলকাতায়, তারা কিছু জানে না, না বোঝে না, যে আমাকে তাদের মনে করিয়ে দিতে হবে, বুঝিয়ে দিতে হবে, আমি উস্কালে ওরা প্ররোচিত হবে। না, নট দ্যাট। আমি এই সমস্ত কথা কোনোদিন ওদের সঙ্গে হয়নি, ওরাও জানে, ওরাও বোঝে। সে সময় ওরা সব কথাই নিশ্চিতভাবে, আমি যখন এখন বলছি, আমি অবশ্য বরাবরই ভোকাল, তখন তেমনি ওরাও নিশ্চয়ই বলে। সবাই তো আর মেরুদণ্ড বিক্রি করে দেয়নি। তা আপনি তার মানে আমাকে এই ইন্টারভিউতে গোড়াতেই বলছিলেন যে আরো অনেকে ছাড়ার জন্য রেডি হয়ে আছে, সেটা কি উত্তর কলকাতাতেও আছে? তারা কি এরকম কোনো ইঙ্গিত দিচ্ছে বলে আপনার মনে হচ্ছে? আছে। তার কারণ হলো যে রেজাল্ট যদি ভালো হয়, এবং সামনের দিন তো ভয়ঙ্কর, সেই দিনগুলো তো তুমি জানো, নানান কারণে তো সামনের দিনগুলো তো খুবই সুখের নয়। যেমন সুখের নয় মানে এই যে বিভিন্ন ধরনের যে সমস্ত কেসেস চলছে, সুপ্রিম কোর্টে তো বলে দিয়েছে যে স্বীকার করেছে যে 8,000-এর ওপর অবৈধ নিয়োগ হয়েছে। মানে আপনি আপনার ছাত্রের মতোই কথা বলছেন, আর আপনার ছাত্র শুভেন্দু অধিকারী, সেটু কড়া কথা বলে আপনি নরমভাবে বলছেন। এটা শুভেন্দু আমার স্নেহের ছোট ভাই, ছাত্র কেন হতে যাবে? না, আপনার আমার, হ্যাঁ নিশ্চয়ই সেটা ও স্বীকার করে আর কি। এটাই ভালো লাগে আমার, ও স্বীকার করে, বহু জায়গায় বলে। এই পর্যন্ত দীর্ঘদিনের একটা অত্যন্ত সুসম্পর্ক, মাঝে কয়েক বছর একেবারেই ছিল না, সেটাও ও এথিক্স মেনটেন করেছে, আমিও করেছি। এথিক্স মেনটেন করেছে মানে আমি তো জানি যে 21 সালে আপনাকে শুভেন্দু বলেছিল যে আপনি বিজেপিতে আসুন, আপনি গেলেন না। না, তা আপনার কি মনে হয়? আমি শুনেছিলাম। হ্যাঁ, না, আপনার কি মনে হয় যে আরো আগে গেলে ভালো হতো? আমার এখনো মনে হচ্ছে যে অনেক আগে ছাড়লে ভালো হতো, উচিত ছিল। যদিও আমি অনেক আগেই ভেবেছিলাম, দ্যাট ওয়াজ 18 জুন, একটা মিটিংয়ে আমার সঙ্গে মাননীয় নেত্রীর একটা বিতর্ক হয়। আসলে উনি না সকলের সামনে, প্রত্যেকেরই একটা বয়স হয়েছে এবং সম্মান হয়েছে এবং হার্ড আর্ন, সেটা আমরা তো অন্য কিছু না, সম্মানের জন্য, মর্যাদার জন্য দল করি। সেই হার্ড আর্ন ব্যাপারটা অনেকেই সকলের সামনে সেটা খেয়াল করেন না হয়তো, যে ছোটদের সামনে, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের সামনে, ছোটদের সামনে, ছোট ছোট সাংবাদিকদের সামনে, আমার বয়স হয়েছে, আমাদের সময়কার সাংবাদিকরা তারা এখন অনেকে রিটায়ারও করে গেছেন। সুতরাং আমি বলে না, সকলকে একটা কি বলেছিলেন, কোনো ধরনের একটা কিছু কথা বলে, এবং যে কথাটা মনে করুন অনেকে সহজভাবে নিতে পারে, আমি পারি না, আমার সেই সহনশীলতাটা নেই, আমার ডিগনিটিটা প্রচন্ড টনটনে। আপনি সে নিয়ে কিছু বলেছিলেন? যা বলেন আমি বলেছিলাম, এবং সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু সেই দিনই 18 জুন 2023 যে আমি দল করব না, রাজনীতিতে থাকবো না। এটা তো আমাকে ঈশ্বর আমাকে যদি এদিকে এইটা আপনি গাইড করলে আমি কি করবো? এইটা আমি জানি তাপসদা, যে আপনি একটা সময় ভেবেছিলেন যে সন্ন্যাস নিয়ে নেব। আপনার ছেলে বিদেশ থেকে, তারা কৃতি ছাত্রী মেয়ে, এবং তারা চেয়েছিল বাবা তুমি এবার সন্ন্যাস নিয়ে নাও। আমার স্ত্রীও ঠিক আছে, আমি ওই ফেসটা আমি আপনার সাথেও কথা ছাড়তে বলেছিলেন, আমি ওই সময়টা আপনার সাথেও কথা বলতে চেয়েছিলাম। আপনার তখন চোখের ছানি অপারেশন হয়েছে, কিন্তু এই যে মোমেন্টটায় কে আপনার সাথে রিচ আউট করলো? শুভেন্দু? এটা তো আজকে বলুন, আজকে তো হয়ে গেছে, এখন তো অসুবিধা নেই। একটা কথা হলো, আমি যখন সব থেকে রিজাইন করে দিলাম,
না, রিজাইন করার সময় এটা ঘটেনি, তার আগে থেকেই ঘটেছে। না, আগে থেকে ঘটেনি। আগে না ঘটলে বিধায়ক ঘটেনি। নো 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 নো, আমি ছেড়ে দেবো বলেছিলাম, জিজ্ঞাসা করো। স্পিকারের ঘরে কতবার বলেছিলাম, অনেক মন্ত্রীর সামনে বলেছিলাম, আমার ঘরে বলেছিলাম, জেনে নিও। এটাকে আমার কতবার বলেছিলাম যে আমি যে কোনো মুহূর্তে ছেড়ে দেবো, যে কোনো মুহূর্তে ছেড়ে দেবো। জিজ্ঞাসা করো বেশ কিছু এমএলএ কে, মন্ত্রীকে, স্পিকার, ডেপুটি স্পিকার সহ চিফ হুইপ, অন্যান্যদের, আমার কেন্দ্রের মানুষদের, আমার কেন্দ্রের যারা সহকর্মী সেই সময় আমার ছিল তাদের, বা সেইখানে তো আমি বক্তৃতাতেও বলেছিলাম। তো সেটা কবেকার কথা, বক্তৃতাতে তো বোধহয় ওই জুন জুলাইতেই বলেছিলাম, সেপ্টেম্বরে বলেছিলাম। এগুলো সব তো দেখেইছে, টিভিতে আছে আমার কাছে সব। আমার ছোট্ট একটা জিজ্ঞাসা, আপনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়া? বিধায়ক না, তার আগে শোনো, বিধায়ক পদ তো লাস্ট। তার আগে আমি 7, 8, 6, 13টা থেকে রিজাইন করেছি। 6টা ছিল সরকারি, 6টা ছিল সাংগঠনিক দলের, আর 7টা ছিল বোধহয় সরকারি বিভিন্ন পদে। এই 6, 7, 13টা থেকে আমি রিজাইন করি কিন্তু 1 তারিখ। তারপরে 4 তারিখে রিজাইন করি এমএলএ থেকে। না, আমার একটাই জায়গায় কৌতূহল, আমি জানতে চাইছি আমার নিজের ব্যক্তিগত। এবং যখন জানতে পারে ওরা, তখন তাদের না, তখন তারা আমার সঙ্গে কথা বলেন। তোমার কাছে এই খবরটা যদি থাকে সেটা ভুল। আমাকে 2জন সাংবাদিকের মাধ্যমে, আচ্ছা, সাংবাদিকের মাধ্যমে হয়তো তারা বলছে, অথবা তাদেরকে ওরা বলেছে, আমি জানি না। সেটা সুকান্ত, শুভেন্দু দুজনেই। আচ্ছা, যে আপনার মতন একটা মানুষ রাজনীতি ছাড়বেন কেন, আসুন রাজনীতি করুন, আমাদের দলে যোগ দিন এবং কলকাতা উত্তরে আপনি প্রার্থী হন। তখন আমি বলেছিলাম যে আমি ভাবি এবং মানে এই যে আমাকে বললো, এটা রিয়েলি আমি ভাবতে পারিনি, অকল্পনীয়, অভাবনীয়, এবং আমি চিরকৃতজ্ঞ বিজেপির কাছে আমার এই সম্মানটা আমাকে দেওয়ার জন্য। মানে আপনাকে এতটা মর্যাদা দিয়েছে। নিশ্চয়ই। কিন্তু এই যে আপনি এখন নরেন্দ্র মোদীর পরিবারের সদস্য, মানে আপনি এখন সবাই লিখছে নরেন্দ্র মোদী পরিবার, আপনিও পরিবারের সদস্য হয়ে গেছেন। একটা ভেরি ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে আমি আপনাকে ক্ষোভ প্রকাশ করতে দেখেছি যে উত্তর কলকাতা লাগোয়া আসন বরানগর, কিন্তু বিধানসভা ভোটে সুদীপ বন্দ্যোপাধ্যায় এখানকে বিইং এমপি আপনার ওখানে একবার প্রচারেও যাননি। সেই তাপস রায়ের জন্য নরেন্দ্র মোদী রোড শো করেন। না, উনি হচ্ছেন অদ্ভুত একটা ব্যাপার, কারোর জন্যই করেন না। এই যে ও সংসদীয় দলের নেতা, ও কি কারোর জন্য একটা মিটিং করতে গেল? তো যাওয়া উচিত ছিল, জাতীয় নেতা না, কারোর জন্যই গেল না। আর এখানে সকলকে আসতে বলছে বা আসছে। আমি এতদিনের এমপি হলে পরে, বা জাতীয় পর্যায়ের নেতা বা সংসদীয় নেতা হলে পরে, আমি বলতাম কাউকে আসতে লাগবে না, আমারটা আমি বুঝিনি। মমতা ব্যানার্জিকে বলছে এতগুলো মিটিং করতে হবে, এতগুলো পদযাত্রা করতে হবে। তুমি তো আসার সময় দেখেওছো যে এখানে কি হচ্ছে না হচ্ছে। তো সুতরাং এই যে বর্ডার, তো 3বার নির্বাচনে না, ওখান দিয়ে হাঁটলে পরেই এদিক আর ওদিক। তাহলে মালা শাহ ছিল, পরে অতীন হলো, 2বার মালা 1বার অতীন, তাহলেই পরে তাপস হয়ে যায় আর কি। কিন্তু আমার ছেলেরা, মানে সে আমার সহকর্মীরা বড়নগরের, তখন দেওয়াল লিখেছিল, তখন কিন্তু ওই বিধানসভাতে এবং লোকসভাতেও দুজনেরই নাম লিখেছিল। 1, 2 হচ্ছে আমাকে, ওটাই আমার জীবনের ভুল হয়েছিল, আমি ভাবিনি আর কি। আমাকে দিল্লি থেকে ফোন করলো একদিন, সুদীপ ব্যানার্জি, তোমাকে 20 নম্বর ওয়ার্ডে সুধাংশু শীলের বিরুদ্ধে সিপিএম এর মেয়র প্রজেক্টের ক্যান্ডিডেট, 2010 সাল, লড়তে হবে, এটা মমতা চাইছে। আমার উচিত ছিল ক্রস চেক করা বা জিজ্ঞাসা করা বা মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলা, এটা আমি করিনি। আমি ওই কথায় বিশ্বাস করে দাঁড়িয়েছিলাম। তো সেখানেও তো তিনি যাননি প্রচার করতে। 10টা ফ্ল্যাগ, 4টে পোস্টার, 3টে ব্যানার, এটা এই ধরনেরই না। আমি এই কথার পিঠে কথা আছে, আমি এটাতে জিজ্ঞাসা করতে চাই, মানে হয়তো চলে আসছে, সেটা হচ্ছে সুব্রতদার কথা। আপনি চলে এলো আমার এখানে, সেটা হচ্ছে যে সুব্রতদার বিরুদ্ধেও একবার সুদীপদা ক্যান্ডিডেট হয়েছে। আমি তখন সুব্রত মুখার্জির এজেন্ট, আমি তখন নেত্রীর কথাতেই ইলেকশন এজেন্ট। আমি তখন বড়বাজারের এমএলএ এবং সুব্রত মুখার্জি তখন নর্থ ওয়েস্ট, তখন তো ক্লাব হয়নি, নর্থ ইস্ট নর্থ ওয়েস্ট, তখন আমি ইলেকশন এজেন্ট। হ্যাঁ, উনি জোড়া মোমবাতি নিয়ে দাঁড়িয়েছিলেন। সুব্রতদা বেঁচে থাকলে আপনি পাশে, তৃণমূলের পাশে পেতাম, মেন্টালি তো পেতাম, পেতেন না? পেতাম, 100 বার পেতাম। এই লড়াইয়ে আমি অনেককে পেতাম, এবং হয়তো ওপর থেকে
অনেকেই আমাকে আশীর্বাদ, যেমন যেমন সিদ্ধার্থ শঙ্কর রায়, শোভেন মিত্র, দেবী পাল, সুব্রত মুখার্জি, এরা সকলেই তখন জোড়া মোমবাতি নিয়ে দাঁড়ালেন না, তিনি হারলেন, তৃতীয় হলেন। কিন্তু যখন কাউন্টিং এজেন্টে যখন আমাদের খুবই মনটা খারাপ, আমার সামনে দিয়ে যখন চলে যাচ্ছেন, বেরোতে বেরোতে বললেন সুদীপ ব্যানার্জি, আমি হেরেছি তো কি হয়েছে, তৃণমূলকে তো হারিয়েছি, সুব্রত মুখার্জিকে তো হারিয়েছি। না, আমি ওই যখন উনি দলে ছিলেন না 6-7 বছর, আমরাই তো 5-6 জন এই উত্তর কলকাতার দায়িত্বে ছিলাম, আমরাই তো 5-6 জন ছিলাম, আমি একা নয়, এই 5-6 জন মিলেই তো আমরা তখন মধ্য উত্তর চালাতাম, মানে সেটা করেছিলাম। মানে দলের হয়ে সমস্ত কর্মসূচি, সমস্ত মিছিল মিটিং, যাবতীয় যা যা কাজকর্ম সমস্ত কিছু আমরাই 5-6 জন। মানে সেটা হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায় যখন মন্ত্রী হতে যাচ্ছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় আটকে দেন, সেই পর্বের পরের কথা বলছেন কি আপনি? হ্যাঁ, সেই পর্ব থেকে আবার ওনার 2009 যোগদান পর্ব পর্যন্ত, মানে 2000 তখন আপনারা আটকালেন না কেন? যে 3 থেকে না, এই দলে না কে ঢুকবে কে বেরোবে, এগুলো বেরোনোটাও যেমন আটকানো যায় না, ঢোকাটাও আটকানো যায় না, কারণ এগুলো তো সেই উনি ঠিক করেন, তো মমতা ব্যানার্জি ঠিক করেন কে থাকবেন কে থাকবেন না, উনি ঠিক করেন। তো সুতরাং উনি মনে করলেন নিয়ে নিলেন, উনি মনে করলেন নমিনেশন দিয়ে দিলেন, এরকম আর কি ব্যাপারটা। সুতরাং সেটা নিয়ে আর কেউ ইয়েতে যায় না আর কি, বাগবিতণ্ডায় বা বিতর্কে যায় না। হয়তো মনে 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 আলাদা, এটা একটা হয়নি, এটা প্রচুর এরকম হয়েছে, অনেক হয়েছে এরকম। না, এইটা আমি যে প্রশ্ন থেকে এখানে চলে এলাম সেইটাতে আর ফিরে যাই, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী আপনার জন্য রোড শো করবেন উত্তর কলকাতায়, এইটা তো মানে আমার হয়ে এখানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী, তিনি আমার নমিনেশনের দিনে ছিলেন, রোড শোতে ছিলেন, আবারও আসছেন। এখানে রাজস্থানের মুখ্যমন্ত্রী এসে তিনিও আপিল করে গেছেন। রাজস্থানের যে সমস্ত মানুষ এখানে যারা এখন রয়েছেন থাকেন বংশ পরম্পরায়, তারাও বাঙালি, তারাও বাংলার মানুষ, অনেকের থেকে বড় বাঙালি বা বাংলার মানুষ। গতকালকে কেশব সেন স্ট্রিটের একটি বড় জনসভায় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও তিনি এসেছিলেন এবং একটি সুন্দর বক্তব্য রেখে গেছেন। আরও শুনছি, হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রীও আসবেন, একটি রোড শো করবেন। এটা আমার কাছে একটা নিশ্চিতভাবে একটি গর্বের বিষয়, আনন্দের বিষয়, সৌভাগ্যের বিষয়। এই যে আপনার জন্য নরেন্দ্র মোদী রোড শো করবেন, এটা শুনে ছেলে ওখান থেকে কি বলবে? কে? আপনার ছেলে বিদেশ থেকে কি বলবে? আমার সঙ্গে কথাটা হয়নি। তারা কি প্রাউড ফিল করছে বাবার প্রচারে নরেন্দ্র মোদী এসে 100 বার আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, আমার সহকর্মীরা সকলেই গর্ব অনুভব তো করবেই 100 বার। প্রধানমন্ত্রী আসছেন এবং সেটাও প্রধানমন্ত্রী মানে নরেন্দ্র মোদী স্ট্যাচারের আজকে প্রধানমন্ত্রী, যার আশেপাশে ধারে কাছে কেউ নেই, এবং আগামী দিনে তিনি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করতে চলেছেন 4 তারিখে রেজাল্ট বেরোনোর পরে যে দিন ধার্য হবে। সুতরাং আমার কাছে এটা খুবই গর্বের বিষয়। আর একটা লাস্ট দুটো প্রশ্ন, সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উত্তর কলকাতার প্রচারে আসতে দেখিনি। একটা শোনা যাচ্ছে যে তিনি হয়তো উত্তর কলকাতার প্রচার নাও করতে পারেন, সেটা কি তাপস রায়কে কোনো অ্যাডভান্টেজ দেবে? আমি বলতে পারবো না তৃণমূল দলের কে প্রচারে আসছেন বা আসছেন না, সেই লিস্টটা তো আর আমি করছি না, আমাকে দেখিয়ে করা হচ্ছে না। আমি কি করে বলবো কে আসছেন কে আসছেন না? এটা আমার জানারও তো কথা না। আসার পরে হয়তো শুনবো ইনি এসেছিলেন, ইনি আসলেন না, বা জানবো। আর উত্তর কলকাতা আমরা বরাবর দেখেছি যে মাইনরিটি ভোটটা একটা বড় ফ্যাক্টর, ঠিক আছে? তৃণমূলের জন্য তো বড় ফ্যাক্টর বটেই, এবং কিছু কিছু ওয়ার্ডে ওটা তৃণমূল ওই ভোটটা পেয়ে আসে। আমরা গতবারের ভোটের ফলাফল দেখলেও বুঝবো যে কোথায় কোথা থেকে তৃণমূল ভালো লিড পেয়েছে। এইবারও কি আপনি মনে করেন যে মাইনরিটি ভোটটা একটা চ্যালেঞ্জ, এবং সেটার ব্যাপারে আপনার মাইনরিটির জন্য না সাংসদ, বিদায়ী সাংসদ, না সরকার কিছু করেছে। মাইনরিটিদের ভীষণ ক্ষোভ আছে, আনিস খান নিয়ে আছে, বকটুই নিয়ে রয়েছে, গার্ডেন রিচ নিয়ে রয়েছে। ওরা তো বলে এই সরকার আমলে সবচেয়ে বেশি কবরস্থানে খুন হয়েছে মাইনরিটি, সবচেয়ে বেশি জেল যাত্রা হয়েছে মাইনরিটি। এই ডাক্তারের মসজিদ সহ এই কেন্দ্রে 5-5টা মন্দিরে নিয়ে তারা খুবই দুঃখিত। মানে সেই মন্দিরগুলো হাইকোর্টের অর্ডার রয়েছে, এই কি বলে আমাদের ডাক্তারের মসজিদ, অথচ সেটা তা সত্ত্বেও হয়নি বা হতে দেওয়া হয়নি।
সেসব ব্যাপারে সাংসদ জড়িত, সেটা আমাকে অনেক আমার মুসলিম ফ্রেন্ড বা ভাইরা আমাকে বলেছে। আরও 4টে রকম মসজিদ রয়েছে। উনি মাইনরিটিদের নিয়ে, বাংলাকে নিয়ে, কলকাতা উত্তরকে নিয়ে তো কোনো কথা তো উনি বলেননি। যেমনভাবে বলেছেন কি সুন্দর আপনার কোর্টটা, উনি তো বলতে পারতেন, আলাদাও বলতে পারতেন মোদিজিকে, বা পার্লামেন্টেও বলতে পারতেন, উনি তো বলেননি। 1, 2 হচ্ছেন তারপরে গত 2-3 দিন আগে তুমি মাইনরিটির কথা বলছো, সাধু সন্তদের যেভাবে আক্রমণ করা হলো, রামায়ণ মহাভারত কোরআন বাইবেল সেগুলোর ঊর্ধ্বে যদি কেউ তার উন্নয়নকে বা তাকে তুলে ধরেন, এবং যেভাবে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ এবং ইস্কনকে, এই প্রতিষ্ঠানগুলো মানুষের মনের মণিকোঠা, এবং সাধু সন্তরা তারা তো, আমি যতদূর জানি, আমি রামকৃষ্ণ মিশনের সঙ্গে ভীষণভাবে আমি যুক্ত, আমাকে সকলে ভালোবাসে। একটা সময় দেখেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী কোনো অনুষ্ঠানে সুবীরানন্দজি নেই, সুইতানন্দজি নেই, বা দিলীপ মহারাজজি নেই, তা নয়, হঠাৎ তিনি এই যে করছেন, এটাতে আমাদের সমস্ত ধর্মের মানুষেরই তারা আহত হয়েছে। তো সুতরাং এমন ভাবার তো কোনো কারণ নেই, কোনো ভোটারই বা কোনো কমিউনিটি টেকেন ফর গ্রান্টেড যে আমাকে বা আমাদেরকে ভোট দেবেই। দেখা যাক। আপনি বললেন আমার এই মুসলিম ভাই বন্ধুরা, আপনি হয় দীর্ঘদিন ধরে একটা কংগ্রেসি ঘরানা রাজনীতি করেছেন, এবং কংগ্রেসি ঘরানা রাজনীতি করা মানে সংখ্যালঘুদের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে। তো আপনি কি তাদের কনভিন্স করতে পারছেন? কারণ বিজেপির মুসলিম ভোট পাওয়া নিয়ে যে, আমি যেটা বলেছি, আমি তো আবেদন করেছি, সব জায়গায় গেছি, সমস্ত জায়গায় গেছি, গলি গলি, দর্শ গলি, বস্তি অঞ্চলে ঘুরেছি, সমস্ত অঞ্চলে, মেজরিটি মাইনরিটি সমস্ত অঞ্চলে যত ধর্মের মানুষ আছে, যত বর্ণের মানুষ আছে, যত প্রদেশের ভাষাভাষীর মানুষ আছে, সকলের কাছে আমি গিয়ে বলেছি আমাকে 5 বছর সেবা করার একটা সুযোগ দিন। 1, এবং সেখানে আমি সকলকে বলেছি, বিশেষ করে মাইনরিটিদের বলেছি, আমাকে অ্যাপিল করেছি এবং বলেছি যে বিদায়ী সাংসদকে আপনারা দয়া করে ভোট দেবেন না, ভোটগুলো আমাকে দেবেন। এবারের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে 42টি আসনের মধ্যে যে আসনে সবচেয়ে বেশি কন্টেস্ট এবং কিন কন্টেস্ট হচ্ছে, সেটা হচ্ছে উত্তর কলকাতা। আমরা গোড়াতেই যেটা বলেছি যে উত্তর কলকাতার ফলাফল খুব সাধারণ ফলাফল নয়, বিজেপি তাকিয়ে আছে কলকাতায় একটা এন্ট্রি নেওয়ার জন্য। তো সুতরাং 4 তারিখ আমরা দেখব যে সেই ঐতিহাসিক বা পশ্চিমবঙ্গের রাজনীতিতে সেই মাইলস্টোনটা হচ্ছে কিনা, যে কলকাতায় তাপস রায়ের হাত ধরে বিজেপির এন্ট্রি হচ্ছে কিনা, তার ফলাফলের জন্য আমরা অপেক্ষায় থাকবো। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানে।